ঠিক আছে, খেয়াল করেন। দেখেন 8.3 আপনাদের স্টার্টিং এ যে ম্যাথটা, এই ম্যাথটা বোঝার জন্য আপনাদের সর্বপ্রথম হচ্ছে কি কোয়াড্র্যান্টটা বুঝতে হবে। হ্যাঁ, কোয়াড্র্যান্ট অর্থাৎ আমাদের চতুর্ভাগ, আপনারা ভালো মতো বুঝবেন। ঠিক আছে, চতুর্ভাগটা বুঝতে হবে। ধরেন এই হচ্ছে আমার চতুর্ভাগ, হ্যাঁ, এই আমার চতুর্ভাগ। চতুর্ভাগ মানে চারটা ভাগ, মোট কথা চারটা ভাগ। এই চারটা ভাগ আপনাকে আগে বুঝা লাগবে। আমাদের ত্রিকোণমিতির মেইন থিমই হচ্ছে এই চারটাকে নিয়ে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন, আমি সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে কয়টা লাইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? চারটা লাইন আছে, কিন্তু কখনোই আমরা এটাকে এক দিয়ে শুরু করবো না। এটাকে আমরা শুরু করবো জিরো থেকে। এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা জিরো অথবা ফোর, আপনার যেটা ভালো লাগে। কথা বুঝতে পারছেন? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো থেকে শুরু করবেন। ঠিক আছে, জিরো অথবা ফোর। এখন আসেন, এগুলা কেন লিখলাম? কারণ আছে। দেখেন, প্রথমে আপনি কোয়াড্রেন্ট না চিনলে পরবর্তীতে ম্যাথ কিছু বুঝবেন না। দেখেন, আমাদের এটা তো আমার মূল পয়েন্ট, এটা আমার মূল পয়েন্ট হয়। এখন আমরা ন্যাচারালি হিসাব করবো। দেখেন, আমাদের এখান থেকে এতটুকু, এই যে এতটুকু ডিস্টেন্স কতটুকু? আমাদের 90 ডিগ্রি না? এতটুকু আমাদের 90 ডিগ্রি হয়। এখন খেয়াল করলে দেখবেন, এই 90 ডিগ্রিকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, পাই বাই টু। পাই বাই টু মানে কি? পাই এর মান হচ্ছে আমাদের 180, আর 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তো আমাদের 90 ডিগ্রি হয়। তাহলে এই জিনিসটাকে আমরা পাই বাই টু আকারে লিখতে পারি। তো সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রত্যেকটা লাইনই হচ্ছে আমাদের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে নির্ণয় করে। বুঝতে পারছেন? প্রত্যেকটা লাইন। তাহলে আমাদের এই লাইনটায় আমাদের হবে 0 এর সাথে পাই বাই টু, অথবা 4 এর সাথে পাই বাই টু, যেটা ভালো লাগে আপনার। এখানে আমার 1 এর সাথে পাই বাই টু, এখানে আমাদের হচ্ছে 2 এর সাথে 2 ইনটু পাই বাই টু। ঠিক আছে, 2 ইনটু পাই বাই টু, আর এখানে হবে 3 ইনটু পাই বাই টু। এতটুকু পার বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে দেখেন, এটাকে আবার আমরা চাইলে কাটাকাটি করতে পারি। 2 আর 4 কে কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 2 পাই। ঠিক আছে, এটাকে আমরা কাটাকাটি করতে পারি। আবার এখানে আমরা 2 2 কাটাকাটি করলে ডিরেক্ট পাই। কথা বুঝতে পারছেন? তো আমরা কখনোই আপনার হচ্ছে কাটাকাটির দিকে যাবো না, আমরা ন্যাচারাল ওয়েতে থাকবো। ন্যাচারাল ওয়েতে থাকলে অঙ্ক সহজ। এখন দেখেন, তাহলে আমাদের এখান থেকে এখানে, অর্থাৎ এই ঘরটুকের লিমিটেশনটা কত হবে? দেখেন, এই ঘরের লিমিটেশনটা আমার কত থেকে কত হইতে পারে? এতটুকুর লিমিটেশনটা কত হইতে পারে? এতটুকুর লিমিটেশন আমাদের হইতে পারে 0 ইনটু পাই বাই 2 থেকে বড় হবে। কে বড় হবে? আমাদের থিটার মানটা বড় হবে। আর হচ্ছে ছোট হবে আমাদের 1 ইনটু পাই বাই 2 এর থেকে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা যদি ন্যাচারাল হিসাব করে দেখেন, 0 যদি এর সাথে গুণ হয়ে যায় 0 হয়ে যায়, অর্থাৎ থিটাটা 0 থেকে বড় হবে আর পাই বাই 2 এর থেকে ছোট হবে। কথা বুঝতে পারছেন? একদম সহজ একটা সূত্র। এখন আবার তাহলে এইখান থেকে এই লাইন এতটুকুর মধ্যে আমাদের ডিসটেন্স কত হতে পারে? এতটুকুর মধ্যে বড় কে? 2 ইনটু পাই বাই 2, তাই না? এখানে আমাদের ডিসটেন্সটা হবে 2 ইনটু পাই বাই 2 এর থেকে আপনার ছোট হইতে হবে। কে ছোট হবে? থিটা ছোট হবে। আর এটা থেকে ছোট হবে। আর থিটা আপনার বড়, থিটা আপনার হবে এই যে 1 ইনটু, একটু খেয়াল করে দেখেন, 1 ইনটু পাই বাই 2, এটা থেকে তাহলে আপনার ছোট। এই হচ্ছে আমাদের শর্ত। না 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 না, এটা শর্ত না, এটা শর্ত না। আমাদের হচ্ছে মানটা এদিকে ঘুরে যাবে। ঠিক আছে, যে এইটার থেকে ছোট হবে, বুঝছেন? এইরকম হবে শর্তটা। সরি, এই না, ঠিক আছে, ঠিক আছে, সরি সরি সরি, না ঠিক আছে, আমি হচ্ছে বড়টা আগে দিয়ে ফেলছি। এখানে 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 হচ্ছে আমি বড়টা আগে দিয়ে দিচ্ছি। বড়টা আপনার হচ্ছে ইতে থেকে পরে দেখি। কথা বুঝছেন? মানে জিনিসটা এরকম হইতে হবে, পাই বাই 2 আমাদের সামনে এসে পড়বে। পাই বাই 2, এই পাই বাই 2 থেকে থিটা হবে বড়, আর আমাদের 2 2 কাটা, তাহলে পাই এর থেকে থিটা হবে ছোট। মানে বুঝতে পারছেন? মানে জিনিসটাকে আমি ঘুরে ফেলছিলাম আগে। আচ্ছা, গেল এটা। আর এইখানের ক্ষেত্রে তাহলে আমাদের হবে কি? এইখানের ক্ষেত্রে আমি যদি ছোটটারে আগে নিই, এখানে আমাদের ছোটটা কত? ছোটটা হচ্ছে আমাদের পাই। তাহলে পাই এর থেকে আমাদের থিটার মান হইতে হবে বড়, আর আপনার 3 ইনটু পাই বাই 2 এর থেকে আমাদের থিটার মান হইতে হবে ছোট। একইভাবে আমরা যদি এই পরেরটার মধ্যে চলে যাই, পরেরটার মধ্যে আমাদের ছোট হচ্ছে যে এইটা 3 ইনটু পাই বাই 2, 3 ইনটু পাই বাই 2 থেকে আপনার থিটাকে হইতে হবে বড়, এন্ড আপনার হচ্ছে ছোট হইতে হবে 2 পাই এর থেকে। কথা কি বুঝতে পারছেন? একদম সহজ হিসাব। 2 পাই এর থেকে ছোট হইতে হবে। তো এই গেল আমাদের মোটামুটি আপনার রেঞ্জটা। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের কাহিনীটা কি? আসলে এখন তো আমাদের হচ্ছে থিটার মান কতটুকু থেকে কতটুকু হইতে পারে সেটা হিসাব করলাম। এখন আসলে ন্যাচারালি এখানে আমাদের আসলে কাজটা কি? আমাদের মূলত ত্রিকোণমিতিতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত থাকে, যে sin cos tan cot sec cos, এই কয়টা অনুপাত থাকে। এখন এই কয়েকটা অনুপাতের মধ্যে একটু খেয়াল করে দেখবেন, আমাদের হচ্ছে এই যে ফার্স্ট যে কোয়াড্রেন্ট, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে বলি প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ,
এই প্রথম চতুর্ভাগের মধ্যে সবসময় আমাদের প্রত্যেকটা ত্রিকোণমিতিক মান হয় পজিটিভ, ঠিক আছে? এখানে sin cos tan cos sec cos যাই বলে সব আমাদের পজিটিভ হয়। আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আমি যদি হিসাব করি, আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সবসময় আমাদের sin আর আপনার হচ্ছে cos এই দুইটা আমাদের মান হয় পজিটিভ, ঠিক আছে? এরপরে আমরা যদি এইটা হিসাব করি, এইখানে হয় হচ্ছে আমাদের tan এবং cot পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাদের বাদ থাকে কি cos আর sec, তাই না? তাহলে cos আর sec হচ্ছে এই ঘরটার মধ্যে পজিটিভ হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আপনাদের চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এই কয়েকটা মান আপনাকে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে এই জিনিসগুলো এদের কারণে পজিটিভ হয়, এদের কারণে নেগেটিভ হয়। এখন একটু খেয়াল করেন আমাদের এখন আসলে কাজটা কি হবে। আমি আপনাদের একটা শর্ট জিনিস দেখাবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ধরেন আমি যদি আপনাকে বলি যে sin 120 ডিগ্রি, ঠিক আছে? sin 120 ডিগ্রি, এখন একটু খেয়াল করে দেখেন sin 120 ডিগ্রি মানে কি? sin 120 ডিগ্রি মানে কি হইতে পারে? এইটা করার আগে আপনাদের একটা জিনিস আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি সবসময় আপনি এখান থেকে কাউন্ট করবেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে কাউন্ট করতে থাকবেন। এইভাবে কাউন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যেই ঘরগুলাতে আপনার মানটা জোর আসে, মানটা জোর আসে, সেই ঘরে যদি জোর আসে মানে ভ্যালুটা আমার জোর আসে, সেই ক্ষেত্রে আমার sin সাইনই থাকবে, cos cosই থাকবে, tan tanই থাকবে, cot cotই থাকবে। কিন্তু যদি আমার কাউন্টের ক্ষেত্রে আমার মানটা যদি বেজোড় ঘরের মধ্যে গিয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের মানটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাইন হয়ে যাবে cosec, মানে জিনিসটা চেঞ্জ হবে এরকম ভাবে হয়ে যাবে যে সাইন হয়ে যাবে আপনার cosec, আর cosec হয়ে যাবে ও sin হয়ে যাবে আপনার cos, cos হয়ে যাবে আপনার sin। এরপরে আপনার tan হয়ে যাবে আপনার cot, cot হয়ে যাবে আপনার tan, আর আপনার sec হয়ে যাবে আপনার cosec, আর cosec হয়ে যাবে আপনার sec। মানে এতটুকু আপনার চেঞ্জিংটা হবে এই জায়গায়, ঠিক আছে? আপনার চেঞ্জিংটা হবে এই জায়গায়। এখন একটু খেয়াল করে দেখেন আমরা হচ্ছে কখন বুঝবো যে আমাদের মানটা পজিটিভে করছে, মানটা নেগেটিভে করছে? খেয়াল করে দেখেন, সবসময় মনে রাখবেন যদি এই যে এই দুই ঘরের মধ্যে আপনার ভ্যালুটা এসে পড়ে, হ্যাঁ, যে 0 1 2 3 4 5 6 7 8, খেয়াল করেন এখানে 6 8 করছে, অর্থাৎ এগুলো আমাদের জোড় মান করতেছে। আর সবসময় আপনাদের বেজোড়ের মানগুলো এই দুই ঘরের মধ্যেই করবে, এই জিনিসটা মনে রাখেন। এই দুই ঘরের মধ্যে সবসময় আপনার বেজোড়ের মান করবে, এই দুই ঘরের মধ্যে সবসময় আপনার জোড়ের মান করবে। যখন আপনার জোড়ের মান করবে তখন আমাদের চিহ্ন যা আছে তাই থাকবে। যখন আবার এই দুই ঘরের মধ্যে এসে পড়বে অর্থাৎ বেজোড়ের মানের মধ্যে করবে, তখন আমাদের মানটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এখন খেয়াল করেন আমি যদি sin 120 ডিগ্রির দিকে তাকাই, তাহলে আমার জিনিসটা কেমন হয়? sin 120 ডিগ্রি এটাকে দেখেন আমরা কি করে লিখতে পারি, দেখেন এই জিনিসটাকে কি আকারে লিখতে পারি? এটার আমরা লিখতে পারি sin, তারপরে হচ্ছে একটু খেয়াল করেন sin লিখে দেন হচ্ছে আমরা এখানে করতে পারি কি, এটার আমরা লিখতে পারি আপনার হচ্ছে 1 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এই আকারে লিখতে পারি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন এদিকে আমাদের পরবর্তীতে কাজটা হয় কি, এটা আমার 90 ডিগ্রি, তার মানে এটা আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে 1 into pi by 2 প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ, এভাবে লেখা যায়। এখন খেয়াল করেন আমাদের এখানে sin এর সাথে এটা কত গুণ আছে? 1 গুণ আছে। এখন 1 যেহেতু, তার মানে এটা আমার বেজোড় কোয়াড্রেন্টে পড়ছে। এখন বেজোড়ে পড়ছে মানে sin এর পরিবর্তে এসে পড়বে আমার cos, তো লিখলাম আমি cos, তারপরে হচ্ছে আপনার এই সাইডে যে জিনিসটা সেই জিনিসটাই আসবে 30 ডিগ্রি। মাঝখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সেটা আমার কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? আমার এখানে যা থাকবে তাই। এখন খেয়াল করেন এখন আমার এখানের চিহ্নটা, এখানে আমি প্লাস বসাবো না মাইনাস বসাবো, সবসময় এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। কিভাবে? আপনি কখনোই এই cos রে দিয়ে কাউন্ট করবেন না। খেয়াল করেন অনেকে ভুল করে এই জিনিসটা, যে আমার হচ্ছে এটা হচ্ছে যেহেতু আমার 1 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, 1 নম্বর কোয়াড্রেন্টে গেলাম, যাওয়ার পরে আমার হচ্ছে এটা পজিটিভ, তাহলে প্লাস হয়েছে, তাহলে আরেকটু এদিকে আসছে। কথা বুঝতে পারছেন? যদি মাইনাস হতো তাহলে এদিকে যেত জিনিসটা, যেহেতু আপনার প্লাস হয়েছে তাহলে আরেকটু এদিকে আসছে। এখন এদিকে তো আমার সাইন আর cosec পজিটিভ, এদিকে তো সাইন আর cosec পজিটিভ, কিন্তু এখানে তো আমার আছে cos, তাহলে এইখানে যেহেতু cos নাই তাহলে cos এর মান নেগেটিভ এসে পড়বে। সবাই ম্যাক্সিমাম মানুষ ভুল করে এই জায়গাটাতে এসে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এই জিনিসটার দিকে। দেখেন এই জিনিসটা আমাদের 1 এর মধ্যে গেছে, সাথে একটু প্লাস হইছে, এই জায়গাটায় আছে। এখন এই জায়গাতে আমাদের সাইন হচ্ছে পজিটিভ। কথা বুঝতে পারছেন? এই আপনি মানে কাউন্ট করবেন হচ্ছে এর এরিয়া, অর্থাৎ আপনার অঙ্কের শুরুটা যারে দিয়ে হয়েছে ওরে দিয়ে আপনি কাউন্ট করবেন সবসময়। আপনার অ্যানসার যে আসছে তারে দিয়ে কাউন্ট করার দরকার নাই। তো এখানে আমাদের ভ্যালুটা আসবে পজিটিভ। এখন sin, এখন cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু কত?
√3/2 শেষ। এই গেল আমাদের অ্যান্সার। নো, এটা আপনার 0 কোয়াড্রেন্ট অথবা 4 কোয়াড্রেন্ট, হ্যাঁ, অথবা ফোর্থ হিসাবে ধরতে পারবেন। এটা হবে আপনার 1 কোয়াড্রেন্ট, এখান থেকে আপনার 1 শুরু, জি ওইখান থেকে আপনার শুরু হবে। এখন দেখেন আমি যদি আরেকটা দেখাই আপনাদের, তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যেমন ধরেন আপনার, আমি যদি বলি আপনার এই যে cos 100 ডিগ্রি যদি ধরি, আছে না, cos হচ্ছে আচ্ছা cos 60 ডিগ্রি, একটু খেয়াল করেন এই জিনিসটার দিকে আমরা যদি তাকাই, cos 60 ডিগ্রি এর নিয়ে কাজ করবেন কিভাবে? এখন আপনারা অনেকে কি করবেন, পরীক্ষার ভিতরে ডাইরেক্ট এর মধ্যে মান বসিয়ে দিবেন, ডাইরেক্ট মান বসিয়ে দিলে আপনার মানটা কাইটা দিতে পারে। এখন এটার আপনার ভাঙিয়ে করবেন জিনিসটা এভাবে করবেন যে আপনার cos আছে, লিখলেন cos, লেখার পরে আপনি হচ্ছে এটারে আমরা হচ্ছে π/2 আকারে নিব। π/2 মানে 90 ডিগ্রি, এটার সাথে আমরা দিব 1 গুণ করলে আমাদের আর কোনো সমস্যা নেই। π/2 দিলেন, এখন π/2 মানে 90 থেকে আপনার কত প্লাস করা লাগে না মাইনাস করা লাগে, এই জিনিসটা হিসাব করবেন। আপনার করা লাগবে মাইনাস 30 ডিগ্রি আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার মানটা হিসাব করবে। এখন খেয়াল করেন, আমি cos এর জায়গায় cos রাখলাম, 30 ডিগ্রি জায়গায় 30 ডিগ্রি রাখলাম। ও সরি একটা জিনিস খেয়াল করেন, আমি তো বুঝাইতে দিবেন তো। দেখেন আপনার হচ্ছে এখানে আপনি cos বসান, সমস্যা কি? বসান না, cos বসে আপনি 30 ডিগ্রি লেখেন, লেখার পরে এখন আপনি হচ্ছে তাকান কোয়াড্রেন্টের দিকে, আপনার হচ্ছে এটা 1 কোয়াড্রেন্টে করছে, 1 এর মধ্যে আছে বেজোড় করছে, এই কারণে আপনার মানটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মান চেঞ্জ হয়ে cos এর পরিবর্তে আইসা করবে sin। এবার খেয়াল করতে হবে আমাদের, এইটা 1 ঘরের মধ্যে আছে, 1 এর মধ্যে করছে, এন্ড জিনিসটা মাইনাস মানে কি? এটার আগে গেছে, মাইনাস মানে তার আগে যাবে, তার পরে যাবে না। এখন তার আগে গেলে আমাদের অল প্লাস হয়, দ্যাট মিন্স আমাদের এখানে ভ্যালুটা আসবে প্লাসে, তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। এই আপনার অ্যানসার। কথা কি বুঝতে পারছেন? এইভাবে আমাদের এই জিনিসটা কাউন্ট হবে, হ্যাঁ, একদম সহজ জিনিস। এখন আসেন আমরা পরবর্তী একটা জিনিস দেখি। পরবর্তী জিনিসটা হচ্ছে, একটু ঠান্ডাভাবে চিন্তা করবেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরেন যদি sin এর সাথে কখনো মাইনাস থিটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা আসবে মাইনাস sin থিটা। তারপর sin এর পরে কি হয়? cos এর মানটা যদি আমরা cos মাইনাস থিটা থাকে, সেই ক্ষেত্রে হবে আপনার আমাদের cosec দিয়ে ধরি, হ্যাঁ, cosec এর ক্ষেত্রে আপনার যদি cosec মাইনাস থিটা থাকে সেই ক্ষেত্রে মাইনাস cosec থিটা আসে, হ্যাঁ। তারপরে আমরা যদি tan নিয়ে হিসাব করি, আচ্ছা দাঁড়ান, এরপরে আমরা যদি হিসাব করি আপনার cos রে নিয়ে, যে cos মাইনাস থিটা, সেই ক্ষেত্রে হবে আপনার প্লাস cos থিটা। আপনি যদি sec নিয়ে হিসাব করেন, যে sec মাইনাস থিটা, সেই ক্ষেত্রে হবে আপনার প্লাস sec থিটা। আর লাস্টলি আপনার হচ্ছে যদি আপনি tan মাইনাস থিটা নিয়ে হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনার মাইনাস tan থিটা থাকবে। আর আপনি যদি cot মাইনাস থিটা থাকে আপনার, সেই ক্ষেত্রে মাইনাস cot থিটা হবে। এখন এই থিটার ব্যাপারে আমি জিনিসটা বলতেছি এরকম, আপনার থিটার মানটা যদি আমার হয় 30 ডিগ্রি, ধরেন এখানে আছে cot মাইনাস 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস আগে অ্যাড করব। এখন আপনি বলতে পারেন যে এই দুটার মধ্যে মাইনাস ছিল, এর ক্ষেত্রে কেন প্লাস ছিল? দেখেন এর প্লাসেরটা আপনি হচ্ছে 2 কোয়াড্রেন্ট হিসাবে করেন জিনিসটা, আমি আপনাকে কাউন্টেবল করে দেখাই। ধরেন আমার এখানে আছে হচ্ছে cos মাইনাস থিটা, ঠিক আছে, cos মাইনাস থিটা। এখন আমি এটা নিয়ে আসলে কিভাবে কি কাউন্ট করতে পারি? দেখেন আমার ধরেন এখানে আমি যদি cos নেই, নিয়ে আমি যদি জিনিসটারে এরকম করি যে আপনার হচ্ছে π/2, এটার সাথে ধরেন আমি যদি 0 গুণ রাখি, কথাটা বুঝছেন, π/2 এর সাথে আমি যদি 0 গুণ রাখি, আর এখানে আমি মাইনাস থিটা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা আমার একই রকম হইলো, 0 ইনটু সামথিং ইকুয়াল টু 0, আর মাইনাস থিটা মানে মাইনাস থিটা, মান আগের মতো আছে। এখন দেখেন আমরা যদি এটারে কোয়াড্রেন্ট হিসাবে কাজ করি, যে এই আমার কোয়াড্রেন্ট হিসাবে আমার π/2 আছে, কিন্তু মানটা কিসে আছে? 0 তে আছে, তাই না? 0 তে আছে, দ্যাট মিন্স এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে। পরের ভ্যালুটা কি? মাইনাস মানে কি? একটু নিচের দিকে আসছে, এই জায়গাতে আছে। এখন এই জায়গাতে কে দেখেন তো cosec পজিটিভ, এই কারণে আমাদের পরবর্তী লাইনে মানটা আসছে পজিটিভ। কথাটা কি বুঝতে পারছেন? ঠিক একই ভাবে আপনারা যদি বাকিগুলো কাউন্ট করেন, আপনি বাকিগুলোর মান পেয়ে যাবেন কোনটা মাইনাস কোনটা প্লাস। কথা কি বুঝতে পারছেন? একদম সহজ হিসাব, একদমই সিম্পল হিসাব এটা। আপনার শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্লাস হয় তাহলে এই দিকে ঘুরবে, আর যদি মাইনাস হয় এই দিকে ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে? একদম সহজ হিসাব।
মানে নিচের দিকে ঘুরবে, প্লাস হইলে উপরের দিকে, মাইনাস হইলে নিচের দিকে, এই জিনিসটা মনে রাখবেন, তাইলেই হবে। এখন আসেন আমাদের এই সব কিছু গেল, সবকিছু অল কমপ্লিট হইলো। এরপরে ধরেন আপনাদের আরেকটা জিনিস আছে, সেটা যদি আপনাদের একটু কাউন্টেবল থাকে তাহলে আপনাদের হচ্ছে যে ইয়ের ম্যাথ গুলা, 11 নম্বরের ম্যাথ, 12 নম্বরের ম্যাথ গুলা করা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস যদি আপনাদের কাউন্টেবল থাকে সেটা হচ্ছে আপনার ধরেন এদিকে আমি শর্ট করে লেখা দিই জিনিসটারে, তাহলে আপনাদের জন্য ইজি হয়। না ওটা এখন দরকার নেই, পরে যখন করাবো তখনই সমস্যা। আচ্ছা এখন দেখেন, এখন আপাতত আপনাদের একটু একটা ম্যাথ করাইলে সহজ হবে। দেন বইটা দেন। আপনার 7 নাম্বার থেকে শুরু, না অঙ্ক নাম্বার 7। দেখেন আমি এইখান থেকে এই জিনিসটার পাশে রাখি, রাইখা তারপর অঙ্কগুলো করাই, আপনার জন্য সহজ হবে। দেখেন এগুলো রাখি পাশে, তারপর অঙ্ক করে। এই দেখেন 7 হচ্ছে আমি আপনাদের একটা একটা করে কয়েকটা করাই, তাইলে আপনার জন্য অঙ্ক একদম সহজ হবে। কয়েকটা করাবো, 2-3টা করাবো। দেখেন 7 ক থেকে যদি শুরু করি, 7 ক আপনার হচ্ছে বলছে sin 7 পাই, তাই না? sin 7 খেয়াল করেন এই অঙ্কটা কিভাবে করবেন, একদম সিম্পল হিসাব, একদমই সিম্পল হিসাব। দেখেন অঙ্কটার দিকে তাকান, আমরা যদি এটারে এইভাবে লিখতে পারি, আমরা যেই অঙ্কই থাকুক আমাদের কাজ হবে সেটারে π/2 আকারে ভাঙানো। কথা বুঝতে পারছেন? π/2 আকারে ভাঙানো। দেখেন তাকান, π/2 আকারে ভাঙানো কি করবেন আপনি? প্রথমে আপনি sin লিখলেন, লেখার পরে আপনি এখানে লিখলেন π/2। এখন দেখেন আপনি এটার সাথে আপনার মিলাইতে হবে, এটার সাথে আমরা কত কি গুণ করলে আমার 7 আসতে পারে। দেখেন এখানে আমি যদি 14 গুণ করি এটার সাথে, তাহলে 2 একে 2, 7 দুগুণে 14, তাই না? কাটাকাটি হয়ে যাবে, 7 হবে আর 7 পাই, আমার আগের মতো থাকবে, গেল এটা। এখন এটার সাথে আমার কত যোগ বা বিয়োগ করা লাগবে? আমি যদি এটাকে যোগই ধরি, যে আমি যোগ করলাম, যোগ হচ্ছে 0 ডিগ্রি, আপনি চাইলে মাইনাস দিতে পারেন, কোনো সমস্যা নেই, মান আমার একই আসবে। কথা বুঝতে পারছেন? ধরেন দেন মাইনাসে দিলাম, কোনো প্যারা নাই, দেন মাইনাস দিলাম, যোগ দিলেন, আমি এটা ব্যাখ্যা পরে দিতেছি। দেখেন এতটুকু গেল। এখন দেখেন এখন আপনি কাউন্ট করবেন কিভাবে, একটু ঠান্ডা ভাবে চিন্তা করবেন। এখানে দেখেন আমার মান কত? 14। আমি কিভাবে গুনবো? 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করলে আমার মানে কম থাকবো। এখন দেখেন এটাকে আমি কাউন্টেবল কিভাবে করবো জানেন? সবসময় কি করবেন, যদি মানটা আপনার 10 এর বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন। কেন 4 দিয়ে ভাগ করবেন? কারণ আমার ঘর কয়টা? 4টা। তো 4 পর্যন্ত যখন আইসা করবে তখন সেটা আবার নিউট্রাল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সেটা আবার নিউট্রাল হয়ে যাবে, তারপর থেকে আবার নিউলি কাউন্ট করা শুরু হবে। তো আপনি যদি এখানে 4 দিয়ে তারা ভাগ করেন, 4 দুগুণী 8, 3 4 12, অবশিষ্ট থাকে কত? 2। এই দুইটা হচ্ছে আপনি কাউন্ট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর কথা বুঝছেন? ধরেন আমি 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 14 কাউন্ট করলাম, কোনো সমস্যা নেই। দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই ঘরে আসছে আমার 14। কিন্তু আমি এটার অবশিষ্ট পাইছি 2, তাহলে এখান থেকে আমি 2 হিসাব করি, 0 1 2। দেখছেন আমার মান কতটা সহজ হয়ে গেছে? জিনিসটা দেখতে পাচ্ছেন? আপনি 4 দিয়ে ভাগ করে নেবেন, যার ফলে আপনার মানটা ইজি হয়ে যাবে। তো আমার এই 2 কোঅর্ডিনেটের মধ্যে আসলো। এখন সেকেন্ড কোঅর্ডিনেটে আসছে, তার মানে এটা কি জোর আছে। জোর আছে দেখে আমার যেমনটা তেমনই থাকবে। এখন একটু খেয়াল করেন, এটা থাকলো, আমার মানটা কত? 0, তাই না? মানটা হচ্ছে 0। তার মানে আমার যদি আমি এটা প্লাস করতাম, 0 কি কোন দিকে যায়? 0 কি একদিকেও সরছে নামছে? 0 তো আমার এই দাগটার উপরেই আছে। 0 কি আমার দাগের উপরে আছে না? যেহেতু আমার দাগের উপরেই আছে, সেই কারণে আমরা কাউন্ট করব এটারে পজিটিভ। মনে থাকবে জিনিসটা? দাগের উপরে থাকলে আপনার ওটা পজিটিভ কাউন্ট হবে, অন্য কোনো কিছু না। এখন আপনি এটারে পজিটিভ কাউন্ট করলেন। এখন sin 0 ডিগ্রির মান কত? 1। sin 0 এর মান কত? 0। সুন্দর, দেন 0। সো এই হচ্ছে আপনার অ্যানসার। এখন আসেন আরেকটা অঙ্ক যদি করে আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, আরেকটা ম্যাথ করাই। এই যে আমাদের হচ্ছে ঘ নাম্বার ম্যাথটা করাই। ঠিক আছে, ঘ, অঙ্ক নাম্বার ঘ। খেয়াল করেন ঘ নাম্বার। ঘ দেখেন আপনারা বলছে কি 10 মাইনাস 23 পাই বাই হচ্ছে আপনার 6। এখন আমরা কোন দিকে না তাকায়, একটু খেয়াল করেন, কোন দিকে না তাকায় সর্বপ্রথম আগে থিটার দিকে তাকাবো। থিটাটার আগে কি আছে? মাইনাস, অর্থাৎ 10 মাইনাস থিটা। এখন আমাদের সূত্র মতে 10 মাইনাস থিটা সমান কি? মাইনাস 10 থিটা। তো আপনি দিয়ে দেন আগে মাইনাস 10 থিটা। তো এখানে থিটার মান তো হচ্ছে আপনার 23 পাই বাই 6 তে লিখে দেন 23 পাই বাই 6। এবারটুকু কি বুঝতে পারছেন? এবারটুকু বুঝছেন সাহেব? আচ্ছা এতটুকু বুঝলে এখন একটু দেখেন আমরা কেন মাইনাসটা আগে দিলাম, কারণ এটা আমাদের মাইনাস থিটা। তো 10 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 10 থিটা, জিনিসটা বসিয়ে দিলেন। এখন একটু খেয়াল করে দেখেন আমরা পরের কাজ কি করব। আমরা মাইনাস 10 থিটা যেমন মন চাই তেমন থাকুক, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে পাই বাই 2 আনা। পাই বাই 2 আপনি আনলেন। এখন খেয়াল করে দেখেন আমার এই নিচে লাগবে কত? 6। নিচে লাগবে 6। তো আমি এখন নিচের 6টা কেমনে আনি? দেখেন তো আমি যদি এখানে
আরেকটা π/6 আনি, কোনো সমস্যা আছে? দেখেন তো আমি যদি এদেরকে যোগ দেই বা বিয়োগ দেই, কোনো কিছু একটা দেই, আমার নিচে লসাগু তো 6ই আসবে, কারণ কি 6 রে 2 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, আমার লসাগু আসবে কত? 6। তো এটারে আপনি আগে একটু বাইরে হিসাব করে নেবেন। কেমন হিসাব করবেন দেখেন, আমার π/2 এখানে আমি দিলাম π/6, এখন পরবর্তী লাইনে আমার লসাগু কিন্তু অটোমেটিক 6 আসে, তাই না? অটোমেটিক 6 আসে। এখন খেয়াল করেন, 2 দিয়ে যদি 6 রে ভাগ করি আমার থাকে কত? 3 থাকে। 3 থাকে। এখন 3 যদি থাকে, আমার 3 এর সাথে এখানে এমন কিছু একটা গুণ করতে হবে, এমন কিছু একটা গুণ করতে হবে যা থেকে আমি ধরেন এটাকে যদি যোগ করি বা বিয়োগ করি আমার মানটা 23 আসে। দেখেন তো 3 আটা কত? 24। আবার 3 সাতা কত? 21। আমরা 3 8 8 দিয়ে কাজ করি, তাহলে এটার সাথে আমি যদি 8 গুণ করি তাহলে 3 আটা আমার মান আসে 24। 24 কি? 24 পাই। আর এখানে আমার 6 6 কাটা, এখানে তাহলে আমি যদি এখানে একটা মাইনাস দিই তাহলে এখানে আমাদের মাইনাস পাই এসে করে। 24 থেকে একটা পাই মাইনাস এটা কত হয়? 23π/6। মানটা আগের মতো আছে। তো এখন আমরা তাহলে উপরে বসাবো কি? এই জিনিসটা, এই জিনিসটা এখানে আমরা বসাবো। তাহলে 8π/2 π/6 এটা সমান 23π/6। বুঝতে পারছেন কিভাবে আসছে? আপনি বুঝছেন? আচ্ছা, এখন খেয়াল করেন, এখন আমরা তাহলে কাজ করবো কি? এখন আপনি কাজটা করবেন কি, দেখেন এখানে আপনার -10 আপনি রাখেন, মাইনাস এখানে দেখেন আমার যেহেতু মানটা জোর আছে, হ্যাঁ মানটা যেহেতু জোর আছে, সো আমি -10 রাখলাম। -10 রাখার পরে এখন একটু খেয়াল করেন, এখানে আপনার মানটা কত ছিল? π/6। এর মধ্যে কোনো সমস্যা আছে? π/6 থাকলো আপনার। এটা আপনার 8, এটা আপনার 8। তাহলে আমি 8 রে যদি 2 দিয়ে ভাগ করি, দেখেন আমার এটা ভাগশেষ শূন্য হয়ে যাবে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আমার ভাগশেষ শূন্য হয়ে যায় না? 4 দুগুণী 8, আমার ভাগশেষ শূন্য, কোনো অবশিষ্ট আছে কিছু নাই। অর্থাৎ আমাদের এই ঘরটার মধ্যেই আছে এটা। যদি কখনো অবশিষ্ট না থাকে বুঝবেন আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টের এই লাইনটার মধ্যেই এই জিনিসটা আছে। এখন একটু খেয়াল করেন, এই ভ্যালুটা কি আমার মাইনাস না? এই ভ্যালুটা আমার মাইনাস না? এই দিকটা এই ভ্যালুটা আমার মাইনাস না? এই ভ্যালুটা যেহেতু আমার মাইনাস, তাহলে আমার এই কোয়াড্রেন্টের থেকে পিছনের দিকে আইসা পড়বে জিনিসটা, তাই না? নিচের দিকে আইসা পড়বে। এখন নিচে দেখেন তো cos আর sec প্লাস, ওইখানে কি আপনার tan প্লাস? tan কি প্লাস? tan তো প্লাস না, tan মাইনাস। তাহলে আমার মান যেমন আছে তেমন থাকবে, এটার আগে মাইনাস মাইনাসই আছে। যদি এখানে আপনার হচ্ছে খেয়াল করে দেখেন, tan যেহেতু মাইনাস, তাইলে আপনার এখানে মাইনাসে মাইনাসে অনেকে বলতে পারে প্লাস হয়ে যায়। এটা খেয়াল করেন, দাঁড়ান আর কি হিসাব, জিনিসটা হিসাব করছে নাকি? হিসাব করলে তো হইলো সাতের ঘ। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, এই যে এইখানের কারণে আমার tan এর ভ্যালুটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, এটার কারণে tan এর ভ্যালুটা মাইনাস হয়ে যায়। যদি tan এর ভ্যালুটা মাইনাস হয় তাহলে দেখেন আমার এখানে মাইনাসটা আগের থেকেই থাকুক, মাইনাস আগের থেকেই থাকুক এখানে, তাহলে আমার মানটা আগে মাইনাস এসে পড়বে। ঠিক আছে, মানের আগে মাইনাস এসে পড়বে কেন? কারণ হচ্ছে আপনার এই যে এইখানের মাইনাস, তো ওই মাইনাস আর এই মাইনাসে 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 প্লাস হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? মাইনাসে মাইনাসে এখানে তো প্লাস হয়ে গেল। এখন π/6, π/6 মানে হচ্ছে 180 রে আমরা 6 দিয়ে ভাগ করব। 180 রে যদি 6 দিয়ে ভাগ করি 3 6 18 আর 0 এর 0, তাহলে আপনার হচ্ছে 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি বলতে tan 30 ডিগ্রি। tan 30 এর মান কত আপনার? tan 30 মান কত? 1/√2। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/√3। এই আপনার आंसर। অঙ্কটা কি বুঝতে পারছেন কিভাবে আসছে? অঙ্ক বুঝতে পারছেন? আচ্ছা, অঙ্ক বুঝতে পারলে এখন হচ্ছে আপনাদের 7 নাম্বার সম্পূর্ণটাই আমার মনে হয় শেষ। বাকিগুলো আপনারা পারবেন, একদম হুবহু সেম ম্যাথ, বড় সবগুলা। আপনাদের হচ্ছে 8 নাম্বারের একটা ম্যাথ করে দেখাই। 8 এর একটা না দুইটা ম্যাথ করে দেখাই, তাহলে আপনাদের জন্য এনাফ হবে। দেখেন 8 নাম্বারটার দিকে তাকান, অঙ্ক নাম্বার 8 খেয়াল করে দেখেন। 8 নম্বর অঙ্কটা, 8 এর ক আমি করে দিতেছি। 8 এর ক আপনাদের বলতেছে হচ্ছে cos 17π/10, 17π/10, তারপরে হচ্ছে আপনার প্লাস cos 13π, প্লাস cos 13π/10 প্লাস cos 9π/3, 9π/3, এরপরে হচ্ছে লাস্ট আপনারা 9π/10, সরি 9π/10, তারপরে হচ্ছে আপনারা লাস্ট বলতেছে cos π/10 প্লাস cos π/10। এটা সমান আপনাদের জিরো প্রুফ করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের ভ্যালু হচ্ছে এটা। এখন একটু খেয়াল করেন, আপনার এটার মান যেহেতু আপনারা জিরো প্রুফ করতে বলতেছে, তার মানে এখানে আপনার কোনো না কোনো ভাবে সবগুলারে কাটাকাটি করে ফেলতে হবে। আপনার যদি সবগুলা মান কাটাকাটি হয়ে যায় দেন আমাদের ভ্যালুটা হবে জিরো। এখন কাটাকাটি বলতে কেমন কাটাকাটি? উপরে নিচে কাটাকাটি না, কাটাকাটিটা হচ্ছে আপনার সাইড টু সাইড, অর্থাৎ প্লাস মাইনাসের কাটাকাটি। যদি প্লাস মাইনাসের কাটাকাটি হয় আপনার ভ্যালুটা জিরো হয়ে যাবে। একটু খেয়াল করেন, দেখেন মানটা কেমনে হবে। আপনার সর্বপ্রথম হচ্ছে
একটু খেয়াল করেন এদিকটা, দেখেন আমরা আসলে কাজটা করব কি, এই যে একটু আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল করে কাজ করছি 7 নম্বরে, এখন হচ্ছে আমরা কি করব, এদেরকে ইন্ডিভিজুয়াল কাজ করে মিডলে রাখবো, জিনিসটা হবে এরকম। দেখেন তাহলে সর্বপ্রথম আমরা এখানে লিখবো cos, আমাদের আসবে হচ্ছে π/2। এখন খেয়াল করেন π/2 এর সাথে আমি এখানে কত গুণ করলে আমাদের এখানে 10 আসে, খেয়াল করে দেখেন আমি কত গুণ করলে আমার এখানে 10 আসবে, আমি না কত গুণ করতে পারি, একটু বিষয়টা খেয়াল করেন। আমি যদি এখানে এই যে এখানে যেহেতু 10 আছে, আমি এখানে কি করব, 10π রাখবো, ঠিক আছে, 10π রাখবো। কারণ কি, আমার 2 রে 10 এর 2 দিয়ে ভাগ যায়, আমার লসাগু 10 থাকবে। আমি যদি নিচে এটারে কাউন্ট করি, জিনিসটা এমন করে যদি কাউন্ট করি যে π/2 আর হচ্ছে আমাদের π/10, দেখেন তাহলে আমরা 2 এর সাথে কত গুণ করতে পারি, আমার লসাগু তো 10ই আসে, 2 এর সাথে কত গুণ করতে পারি, এমন কিছু গুণ করতে হবে যার ফলে আমার মানটা এই 17 এর কাছাকাছি যায়, ঠিক আছে। 2 এর সাথে দেখেন আমি যদি 8 গুণ করি, 8 দুগুণী কত হয়, 16, 8 দুগুণী হয় আমার 16, তাহলে 16π, হ্যাঁ এরকম আছে জিনিসটা, 16π। আর এখানে হচ্ছে 10 10 কাটা, তাহলে এখানে আমাদের থাকে শুধু পাই, এটা যদি আমি এটার সাথে যোগ করি তাহলে আমাদের দেখি 17π আইসা পড়ে। অঙ্কটা কি বুঝতে পারছেন, 17π আইসা পড়ে। এখানে আমাদের যদি 16 থাকে তাহলে আমরা হচ্ছে এখানে 16π, তাহলে এখানে 16π আসবে, তাহলে আমাদের এখানে 8 গুণ করা লাগবে, অর্থাৎ এটার সাথে 8 গুণ করব আর এখানে আমরা প্লাস করব, প্লাস করলে আমাদের অঙ্কটা এখানে 17π আইসা পড়বে। গেল এটা। আমরা কেন এখানে 8 রাখতেছি, আমার কথাটা বুঝেন, এদিকটা কান। আমি চাইলে এখানে কিন্তু বেজোড়ও রাখতে পারতাম, জোর রাখার রিজনটা হচ্ছে কি, আমার সবগুলোরে কাটাকাটি করা লাগবে, এই কারণে আমার সবগুলোরে কজ হইতে হবে। আমার কথা কি বুঝছেন, যদি আমার জোর থাকে আমার ভ্যালুটা কজে থাকবে, কিন্তু যদি আমার এখানে বিজোড় হয়ে যেত তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। এই কারণে আমি এখানে জোর ভ্যালুগুলো রাখবো, সবকিছুতে জোর ভ্যালু রাখবো। আর এখানে যেহেতু একবার π/10 নিয়ে নিছেন, তো আপনাকে পরবর্তীগুলো আপনার হচ্ছে নিচে অবশ্যই 10 আছে এমন কিছু একটা নিতে হবে, ঠিক আছে। অথবা দেখেন এখানে তো π/10 আমরা পেয়ে গেছি টেকনিক্যালি, তাহলে এখানেও আমার π/10 আছে, কথাটা কি বুঝতে পারছেন, আপনি π/10 কিন্তু দুই জায়গায় পেয়ে গেছেন। এখন আমরা যদি এদেরকে নিয়ে একটু কাজ করি, দেখেন তাহলে এবার আমাদের থাকে cos 13π, তাহলে এটা আমি π/2 ধরলাম, এখানে আপনার আছে π/10, আপনি রাখেন হচ্ছে এখানে। আচ্ছা এইবার এই লাইনটার দিকে একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার π/10 আছে আর এখানে হচ্ছে আছে আপনার 13, এখানে আপনি কত রাখতে পারেন, কত রাখলে আপনার জিনিসটার মানটা মিলে সুন্দরভাবে। যেহেতু নিচে আপনার 10 আছে, তাইলে আমার মনে হয় অবশ্যই আপনারে π/10 রাখতে হবে, নিচে যেহেতু আপনার 10 আছে π/10 রাখেন। তাহলে আমরা যদি পরেরটা কাউন্ট করি তাহলে জিনিসটা এমন হয় আপনার যে π/2 আর এখানে হচ্ছে π/10, আপনার লসাগু করলে এখানে নিচে আপনি 10 পান। এখন খেয়াল করেন আমি এটার সাথে কত আমি গুণ করলে আমার হচ্ছে 13 এর কাছাকাছি যে 2 এর সাথে, দেখেন 5 দুগুণী 10 হয়, 5 দুগুণী 10 হয়, আর হচ্ছে আপনার 6 দুগুণী হয় 12, 6 দুগুণী 12 হয়। কিন্তু 6 দুগুণী 12 হলে জিনিসটা আমার মনে করেন যে আবার অন্যরকম হয়ে যায়, জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। এটা যদি আমরা 5 দুগুণী 10 ধরি, ঠিক আছে, 5 দুগুণী 10 ধরি, যে 5 দুগুণী আমার এখানে 10 পাই এসে পড়লো, এটার সাথে আমার আরো 3 পাই আমি যদি যোগ করি তাহলে এটা আমাদের 13 হয়, ঠিক আছে। এটার সাথে আরো যদি 3 পাই যোগ করি তাহলে এটা আমাদের 13 হয়, তাহলে 10 10 কাটা, তাহলে এখানে আমার যদি একটা 3 পাই থাকে তাহলে কিন্তু আমাদের 3 পাইটা এসে পড়ে, 10 পাই প্লাস 3 পাই ইকুয়াল টু 13 পাই, আমার অঙ্কটা মিলে যেতেছে। তাহলে এখানে আমি রাখতে পারি 5π/2 আর প্লাস উপরে রাখতে পারি 3π/10, তাহলে দেখেন আমার মানটা আগের মতো এসে পড়লো। এখন তাহলে দেখেন আমি π/10 একটা পেয়ে গেছি, π/10 একটা পেয়ে গেছি, তাহলে এইটার মধ্যে আমার কোনোভাবে একটা 3π/10 আনা লাগবে। যদি 3π/10 আনতে পারি তাহলে আমার অঙ্কটা কাটাকাটি হয়ে যেতে পারে। দেখেন কেমনে, তাহলে আমি এখন এটা নিয়ে কাজ করি, প্লাস cos, আবার আমার বসাই π/2 আর এখানে থাকবে π/10। কেন π/10, কারণ নিচে আমার 10 আছে। সো এর নিয়ে আমি যদি কাজ করি, দেখেন π/2 আর এখানে হচ্ছে π/10। আমাদের পরবর্তী লাইন নিচে থাকে 10, নিচে থাকে 10। এখন একটু খেয়াল করে দেখেন, 10 রে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে আপনার 5 দুগুণী 10। এই ওয়েট কি হইতাছে অঙ্ক এটা, আর এমনি আগে মনে করাবেন না, আমি তো 2 এ ভাগই ধরতেছি না, আপনার কেজি দিছি আমি কি, এটা আপনি আগে বলবেন না, আমি তুমি হিসাবের উপরে আছি খালি, আপনি বলেন নাই কেন, আরে আমি নিচের যদি কাউন্টই করতেছি না ডাইরেক্ট, আর না আপনার বকমু কেন আমি, দেখেন। আচ্ছা দেখেন পরের লাইনটার দিকে তাকান, এখানে আমাদের হচ্ছে 17π/10 লাগবে, তাইলে আমাদের সর্বপ্রথম এখানে আসবে π/2 আর এখানে আসবে হচ্ছে আপনার π/10। তাহলে নিচের দিকে খেয়াল করেন, আপনার এখানে কাউন্ট করেন আপনি π/2 আর এখানে রাখেন π/10, তাহলে আমরা এটাকে যদি ভগ্নাংশ আকারে নিই, নিচে আমাদের হচ্ছে লসাগু 10 আছে, 2 দিয়ে যদি 10 এর ভাগ করি 5 থাকে, তাহলে এখানে আমার 5π থাকে। এখন হচ্ছে আপনার হিসাব,
এখানে আমার অলরেডি 5 পাই আছে, এই জায়গাটায় অলরেডি 5 পাই আছে। এখন এই 5 পাই রে নিয়ে আপনি কেমনে কাজ করবেন? আপনার লাগবে হচ্ছে 17 পাই, তাহলে 5 পাই। হ্যাঁ কেন এইভাবে করা হয়? আপনি যেটা করতে চাইছেন ওটা কি ছিল আপনার, যে ওই যে 1 ইনটু x যে এটার মতো করতে চাইছেন, করেন, সমস্যা কি? তবে এইভাবে আমি রাখতে চাইছিলাম কেন, ওই যে এটার সাথে মিলানোর জন্য। কথা বুঝতে পারছেন? আমি চাইছিলাম সব সেম রাখতে, সেম রাখলে জিনিসটা আপনার হচ্ছে গিয়া পরে কাটাকাটিতে ইজি হইতো। ঠিক আছে, আপনারটাই করি, জান আপনি যেটা বলছেন ওইটাই করি। আপনি এটা হচ্ছে আপনি চাইছেন কি 90 রাখতে, 90 ডিগ্রি রাখতে, 1 ইনটু এত রাখতে। জিনিসটা কি, আমরা যদি 2 দিয়ে 10 রে ভাগ করি আমাদের থাকে 5 পাই। সো আমরা যদি এখানে 5 পাই লিখি, যে 5 পাই আছে আমার, 5 আর পাই গুণ হয়ে গেল, আর এখানে 10 কাটা হয়ে আমার ডাইরেক্ট পাই থাকলো। দেখেন 5 পাই এর সাথে যদি পাই আমরা যোগ করি বা বিয়োগ করি তাহলে আমাদের 6 সামথিং আসে, যেটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, যেটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। এখন 5 এর সাথে আমি এখানে কত গুণ করতে পারি? দেখেন 5 এর সাথে আমি যদি এখানে আপনার যদি একটা 3 গুণ করতে পারি তাহলে 3 কাছে আমার আইসা করে 15। আমাদের লাগে হচ্ছে আরো কত পাই? 2 পাই, আরো লাগে 2 পাই। তাহলে এটার সাথে আপনি যদি আরো 2 পাই যোগ করে দেন তাহলে আপনার জিনিসটা এরকম আইসা করে, বুঝছেন? সো এটা আমরা লিখতে পারি 3 পাই, কিন্তু 3 পাই লিখলে আপনার একটা ভেজাল হয়ে যায়, কসটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কসটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কস চেঞ্জ হয়ে যাবে। তা আমরা যদি 4 দিয়ে করি তাহলে 4 5 আসে হচ্ছে আপনার 20, যদি 2 দিয়ে করি 5 দুগুণই আসে আপনার 10 আসে। 10 আসলে জিনিসটা আপনার হচ্ছে গিয়ে ভেজাল হয়ে যায়। আপনি যদি 4 দিয়ে করেন 4 5 20 আসবে, আর 20 এর থেকে আপনি এখানে 3 মাইনাস করতে পারবেন। তাহলে আমরা এখানে কি করব, 4 দিয়ে 5 রে গুণ করে দিব, তাহলে 4 5 আসবে আপনার 20 পাই। সো আমরা এখানে একটা 4 গুণ রাখবো, আর 20 এর থেকে আমরা যদি আপনার 3 পাই মাইনাস করে দেই তাহলে আমাদের জিনিসটা আইসা করে। সো আমরা এখানে -3 পাই রাখবো। সো আমাদের অ্যানসারটা এরকম আসে যে 4 পাই মাইনাস, তাহলে এখানে আমরা যদি একটা 4 গুণ করি আর এখানে যদি -3 পাই দেই আমাদের হচ্ছে 17 পাই বাই 10 আইসা করে গেল এটা। এরপরে যদি আপনি এটার দিকে কাউন্ট করেন, cos রাখলেন, cos রাখার পরে আপনি আবার পাই বাই 2 নিলেন, এখানে আপনার পাই বাই 10 থাকলো, গেল এটা। এটার নিয়ে আবার আপনি হিসাব করেন, সো আপনার হচ্ছে পাই বাই 2 আর এখানে হচ্ছে পাই বাই 10। এর যদি আপনি কাউন্ট করেন নিচে আপনার থাকলো 10, কিন্তু উপরে আপনার লাগবে হচ্ছে এখন 13। এখন কিভাবে কাজটা করবেন দেখেন, 5 দুগুণী 10, তো আমাদের এখানে 5 পাই অলরেডি আইসা আছে, 5 পাই অলরেডি আইসা আছে। এটার সাথে আমরা যদি ধরেন 2 গুণ করি তাহলে আমাদের 5 দুগুণী হবে 10, 5 দুগুণী 10 হবে। আর এইখানে তাহলে আমার 10 এর সাথে আরো আপনার 3 যোগ করা লাগবে, তার মানে +3 পাই করা লাগবে। কথা বুঝতে পারছেন? তার মানে এটার সাথে আবার আমরা যদি +3 পাই দিয়ে দেই তাহলে আমাদের জিনিসটা সুন্দর হয়ে যায়। অর্থাৎ আমাদের মানটা হবে এরকম 2 পাই বাই 2 -3 পাই। তাহলে দেখুন এটার ফলে আমরা মান পাবো, +3 পাই। তাহলে আপনাদের মানটা এসে পড়ে 13 পাই গেল এটা। এখন পরের কাজটা আমরা যদি করি, পরের কাজটা তাহলে কেমন হয়, cos এখন যদি আপনি হিসাব করেন আমার লাগবে পাই বাই 2 আর এখানে আছে আমার পাই বাই 10। আপনি যদি এটা হিসাব করেন একটা হচ্ছে পাই বাই 2, একটা হচ্ছে আপনার পাই বাই 10। আপনার নিচে কাউন্টেবল আপনার 10 থাকে। আপনি যদি 2 দিয়ে হিসাব করেন, 2 দিয়ে কাট করলে এটা আপনার থাকে 5, 2 দিয়ে কাট করলে এটা আপনার থাকে 5, কিন্তু আমাদের 5 দিয়ে আপনি আগে অঙ্কটা করেন দেখেন, আমরা 2 দিয়ে যদি এটা করি তাহলে আমাদের থাকে 5 পাই, কিন্তু আমাদের এখানে একটা 10 পাই আনা দরকার, কারণ 10 পাই থেকে আমি একটা পাই মাইনাস করলাম আর 9 পাই হয়। মাহিম একটু দেখেন কি বলতেছি, আমাদের এখানে তো 2 দিয়ে কাট করলে আমার 5 পাই থাকে, এখানে আমি যদি 2 গুণ করে দিই তাহলে 5 দুগুণই আমার হয়ে যায় 10 পাই, আর এখানে 10 10 টাকা থাকে আমার সিঙ্গেল পাই। তো 10 পাই থেকে একটা পাই যদি আমার চলে যায় তাহলে আমার আসবে 9 পাই। তো এখন দেখেন তাহলে জিনিসটা আমার এরকম হয় যে 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 10। আমার অঙ্কটা এরকম আসে। দেখেন আমাদের সবকিছু করা কমপ্লিট, এখন লাস্টেরটা হচ্ছে না শুধুমাত্র প্লাস cos পাই বাই 10। এখন বলতে পারেন ওরে আমি কেন মাইনাস করি না, কারণ আমার সবকিছুতে এই যে দেখেন এই লাস্টে দিয়ে পাই বাই 10 আছে, লাস্টে দিয়ে পাই বাই 10 আছে। এখন খেয়াল করেন, এখন আমি পরবর্তী লাইনটা কি করব, এখন পরবর্তী লাইনটা আসবে এরকম, দেখেন শুরুতে আমার আছে হচ্ছে এখানে cos, এখানে আছে জোর, তাহলে আমার cos-ই থাকবে, এখানে আমার 3 পাই বাই 10ই থাকবে, 3 পাই বাই 10 থাকলো। এখন এটা যেহেতু 4 নাম্বার 4, তাহলে আমরা হিসাব করি 0 1 2 3 4, 4 এর থেকে মানটা কি হইছে, মাইনাস হইছে, মানে নিচের দিকে আসছে, নিচের দিকে আমার cos কি পজিটিভ থাকলো, পজিটিভ। এরপরে আমরা এখানে আগে একটা মাইনাস দিবেন, আগে মাইনাস দিবেন দিয়ে দেন হচ্ছে আপনি কাজ করবেন, cos রাখবেন, রাখার পরে আপনি হচ্ছে এখানে 3 পাই বাই 10 রাখবেন। কেন? কারণ এখানে আমাদের জোর আছে, জোর থাকলে cos
মাইনাসই থাকলো। এখন একটু খেয়াল করে দেখেন, আমি তাহলে কাজটা করবো কি এখন, এখানে 3π/10 এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, 0 1 2 সেকেন্ড কোয়াড্রেন্টের থেকে প্লাস হয়েছে মানে নিচের দিকে নামছে, নিচের দিকে 10 cot প্লাস, তার মানে cos এর ভ্যালু মাইনাস। যদি প্লাস হতো আমরা যদি এখানে একটা প্লাস দিয়ে দিতাম। কথা কি বুঝতে পারছেন? এখানে সবসময় মাইনাস দিতে, এরপর আমরা একটা মাইনাস দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানে cos রাখবো। কেন? কারণ 2 হচ্ছে আমার জোর, রাখলাম। রাখার পরে এখানে হচ্ছে আমার মাইনাস π/10, তো আমি এখানে ডাইরেক্ট π/10 বসিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করে দেখেন আপনার পরবর্তী লাইন কি হবে, cos π/10 বসাইলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আপনি যান 0 1 2 2 এ গেলেন, 2 এর থেকে আপনার মাইনাস হলো sin cos এর মধ্যে, যেখানে আমার cos এর ভ্যালুটা মাইনাসই থাকলো, আর পরের মানটা কি প্লাস cos π/10। এখন দেখেন এইটা কাটা, এইটা কাটা ইকুয়াল টু 0। আমি এইভাবে আপনার অঙ্ক হবে, এইভাবে আপনার অঙ্ক 100% হবে, ঠিক আছে? এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আপনার প্রুফ।